হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো চলে এসেছি তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো সেই ভিডিওটা কি, ক্লাস 11-এর তৃতীয় সেমিস্টার তোমরা শুরু করেছো। জৈব রসায়ন খুবই কঠিন জিনিস, এটা তোমাদের মনে একটা ভুল ধারণা থাকে। কেন না, জৈব রসায়নের টেকনিক, টিপস, মেকানিজম, টার্মিনোলজি এগুলো অনেক কঠিন কঠিন টার্ম থাকে, যেগুলোর জন্য তোমাদেরকে অনেক কঠিন লাগে জৈব রসায়ন। সেই জন্য জৈব রসায়ন তোমরা সঠিকভাবে বুঝতে পারো না। যারা যারা বুঝতে পারছো না, যারা যারা সঠিকভাবে মনে রাখতে পারছো না, কী করে পড়বে, কী করে মনে রাখবে, তো সমস্ত কিছু টেকনিক নিয়ে, সমস্ত কিছু টিপস নিয়ে সহজ ভাষায় সরলভাবে জৈব রসায়নকে বোঝার জন্য আমি চলে এসেছি। ওয়েলকাম টু পিয়ার কেমিস্ট্রি ক্লাস। সহজভাবে জৈব রসায়নকে বোঝার জন্য তোমরা আমার জৈব রসায়নের ভিডিওগুলি দেখতে থাকো। এই ভিডিওগুলি দেখা যদি তোমরা কমপ্লিট করে নাও, জৈব রসায়ন বুঝতে তোমাদের একটুকুও সমস্যা থাকবে না। জৈব রসায়ন জলের মতো সোজা লাগবে। যদি না বুঝতে পারো আমাকে তোমরা বলবে তাহলে, কিন্তু একটি শব্দ, তোমাদেরকে সমস্ত ভিডিও দেখা কমপ্লিট করতে হবে। আমরা প্রত্যেকটা পার্টে জৈব রসায়নের ভিডিও দিতে থাকবো। চ্যাপ্টার অনেক বড়, তো সেই হিসাবে তোমরা সমস্ত চ্যাপ্টারের ভিডিওগুলো ভালো করে ফলো করো। জৈব রসায়নের মধ্যে আর বিন্দুমাত্র তোমাদের সমস্যা থাকবে না, কোনো জড়তা থাকবে না, এইটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলো শুরু করি জৈব রসায়ন নিয়ে আলোচনা করতে হবে। সহর্স এবং ফ্লাইং ওয়েজের পর বিজ্ঞানী নিউম্যান আর এক ধরনের কনফরমেশনাল আইসোমারিজম বা কনফরমেশন প্রকাশ করেন বা প্রজেকশন প্রকাশ করেন, যে কার্বনের চারটা যোজ্যতাকে আমরা কিভাবে প্রকাশ করব, সেটাকে বলা হয় নিউম্যান কনফরমেশন বা নিউম্যান প্রজেকশন। প্রজেকশন মানে কি? প্রকাশ করা। নিউম্যান বিজ্ঞানীর নাম। বিজ্ঞানের নিউম্যানের নাম অনুসারে তার এই গঠনগুলোকে নিউম্যান প্রজেকশন বা নিউম্যান কনফরমেশন দ্বারা বলা হয়। নিউম্যান কনফরমেশন বলা হয়। তো দেখো নিউম্যান কনফরমেশনটা কিভাবে আঁকবো, কার্বনের চারটা যোজ্যতাকে আমরা কিভাবে আঁকবো। বিজ্ঞানী নিউম্যান মনে করেন বা মনে করেছিলেন যে একটা যদি আমরা ফুটবল ধরি, এই ফুটবলের দুই প্রান্তে দুটি কার্বন থাকবে। ফুটবলের এখানে তো ফুটবল রাখতে পারবো না, যেখানে গোল এক আঁকলো, এখানে দুই প্রান্তে দুটি কার্বন থাকবে। একটা ফুটবল ধরো, ফুটবলের দুটো প্রান্তে দুটি কার্বন, দুটি বিপরীত প্রান্ত, দুটি কার্বন থাকে। এই কার্বনের, এটা যে আমরা ফুটবলের ফ্রন্ট সাইড দিয়ে দেখাতে পাচ্ছি, তাহলে তো ছবি দিতে পারবি, সেটা তো আমিও জানি। এটা ফুটবলের একটা প্রান্তে তিনটে যোগ্যতাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো। তার মানে এর একটা প্রান্ত তুলে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। এবার এখানে যদি বসাই, তিনটা কি করে প্রকাশ করবি তুই? 3D ফুটবল আমি অত আঁকার ক্লাস করিনি। দেখো তাহলে কার্বনের একটা যোগ্যতা এখানে প্রকাশ হলো, একটা কার্বন। এবার এই বন্ধনটা ফুটবলের ভিতর দিয়ে গেছে, দিয়ে ওই পাশে যে কার্বনটা আছে তার সাথে যুক্ত হয়েছে, সেই কার্বনটা তো এরকমই আছে। হ্যাঁ, এতটা কি? হ্যাঁ, এবার দুটো একসঙ্গে হবে, কিন্তু একসঙ্গে হলে তুমি কি বুঝতে পারবে ছবিতে?
মানে এই বন্ধন আর এই বন্ধন দুটো একসঙ্গেই কোইনসাইড করবে, এরকম ভাবে থাকবে। কিন্তু ছবিতে একসঙ্গে দেখালে তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, এরপর দেখো এই যে প্রজেকশন, এই প্রজেকশন বা কনফরমেশনকে বলা হয় নিউম্যান কনফরমেশন। তাহলে কালো কার্বনটাকে আমি কালো হাইড্রোজেন দিচ্ছি, তুমি কল্পনা করেছিলেন, তিনি কল্পনা করেছিলেন। দেখো এটা হলো, এবার যে কোনো একটা বন্ধন ধরো, বন্ধন ধরে তাকে ঘুরিয়ে দাও। এইটাকে ঘুরিয়ে এখানে নিয়ে এলাম। এই পুরো কত ডিগ্রি? 120 ডিগ্রি। একে 60 ডিগ্রি কোণে আমি রোটেট করছি। হ্যাঁ, তোদের বিভিন্ন অবস্থানটা বোঝা যাবে, নিয়ম নয়। পুরাপুরি তো ঘোরাবো, তবে যদি একসঙ্গে গোটা বই পড়ে দেওয়া হয় তাহলে তুই কি নিতে পারবি? এই জন্য আস্তে আস্তে পড়ো না। এটাকে ঘুরিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল এরকম। আর এইটা যেরকম ছিল সেরকম হয়ে গেল। আমি তো একটা কার্বনকে ঘোরাচ্ছি, যে কোনো একটাকে ধরে ঘোরাচ্ছি, আমি নীলটাকে ঘোরাচ্ছি। তাহলে এখানে কি থাকলো? এটা একটা, আবার এটাকে 60 ডিগ্রি ঘুরে দাও। 60 ডিগ্রি ঘুরালে কি হবে? ঘুরায়নি, কিন্তু এক কাজে লাগলে বুঝতে পারবেন একই দিকে আছে, লিখে গেছে কিন্তু। তাহলে এটা একটু সোজা করে দাও। ওটা ঠিক আছে। দেখো 3টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন। এইটা একবারেই ঘুরে গেছে, এই পাশে এইটা ঘুরো 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 কিছু আবার ভিডিও দেখতে পারলে সত্যি এইগুলো আরে এই কোশ্চেনগুলো ছাত্রছাত্রীর মনেও এরপর তো এটাকে আরো 60 ডিগ্রি ঘুরে দাও। হ্যাঁ, তাহলে 2 নম্বরটা কি? এটা দেখো, কেমন অলক্ষণী কথা এটা 2 নম্বরটা একই হয়ে গেল।
এটাকে আবার 60 ডিগ্রি ঘুরে দাও। 60 ডিগ্রি ঘুরালে দেখো এটা পাবো। এরপর যে কোনো একটা হাইড্রোজেনকে যদি আমি চিহ্নিত করি স্টার দিয়ে, তাহলে এই হাইড্রোজেনটা ঘুরে কোথায় এসছে? এইটা তারপরটা কোথায় এসছে? এটা আরেকটা তো এটা ঘুরেছে যে এটা 60 ডিগ্রি এখানে হচ্ছে, এটা হলো এর 60 ডিগ্রি, এর 60 ডিগ্রি এখানে হয়। কোনটা? যে কোনো একটাকে ঘোরাও না, একটা গ্রুপে বাকিগুলোকে ফিক্স থাকবে, হবে না। এটা 60 ডিগ্রি, এটা হলো এটা 60 ডিগ্রি, এটা হলো এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা হলো এটা 60 ডিগ্রি, এটা আসবে। আরো দুটো হবে, আরো দুটো হবে। আচ্ছা, সেগুলো আমি দেখছি না। বারবার যদি এরকম ঘুরতে থাকে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, এটা আবার এখানে আসবে। তাহলে যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই যাবে। এখানে দেখো দুই ধরনের গঠন পাচ্ছি আমরা। এটা ধরো গছ বা ইক্লিপ্সড, আর এই গঠনটাকে বলা হচ্ছে স্ট্যাগার্ড। এদের মাঝখানে একটা স্কিউ ফর্ম পাওয়া যায়, সেটাকে আমরা বলবো না। এমনি গজ বা ইক্লিপ্সড একটাকে বলবো, আর একটা হবে তোমার স্ট্যাগার্ড কনফরমেশন। এবার এই দুটোর মধ্যে যদি আমরা দেখি যে গজ এবং গজ বা ইক্লিপ্সডে দুটো বন্ধন কাছাকাছি থাকছে, তাই তো? সেজন্য এদের মধ্যে বিকর্ষণ বল বেশি হবে। সেজন্য গজ বা ইক্লিপ্সড ফর্ম অস্থায়ী, স্ট্যাগার্ড হচ্ছে বেশি স্থায়ী। স্ট্যাগার্ডে দেখো এগুলো দূরে দূরে আছে, দেখি এটা ভাগ আছে, ফুল ইক্লিপ্স, হাফ ইক্লিপ্স, এরকম ভাগ আছে, এগুলো আমরা দেখবো না। তো এবার যদি আমরা এটাকে 1 2 3 4 চার ধরনের কনফরমেশন দ্বারা প্রকাশ করি, এই কনফরমেশনের রেসপেক্টে যদি এনার্জি ডায়াগ্রাম আমি আঁকি, এনার্জি ডায়াগ্রাম, তাহলে প্রথমে ছিল এদিকে ধরো কনফরমেশনের সংখ্যা। প্রথমে দেখো এটা কি ছিল? গজ বা ইক্লিপ্সড, এর শক্তি বেশি ছিল, এখান থেকে শক্তি কমবে কোথায় না এখানে,
আবার পরেরটা শক্তি বাড়বে, তারপরেরটা আবার শক্তি কমবে, তারপরেরটা আবার শক্তি বাড়বে, শক্তি কমবে। প্রথমেরটা কমবে, দ্বিতীয়টা বাড়বে। প্রথমেরটা বেশি ছিল কি ছিল না শক্তি? কাছাকাছি থাকলে বিকর্ষণ বল বেশি থাকবে না কম থাকবে? তাহলে স্থায়ী হবে না অস্থায়ী হবে? অস্থায়ী হলে শক্তি বেশি না কম? হ্যাঁ, স্থায়ী মানে তার শক্তি কম হচ্ছে বলেই সে স্থায়ী হচ্ছে। তাহলে জৈব রসায়নের স্থায়িত্ব বলে একটাই, যার শক্তি কম তার স্থায়িত্ব বেশি। তাহলে এর শক্তি বেশি এখান থেকে। এবার যদি কেউ বলে আমি এটা থেকে শুরু করবো, এটা থেকে শুরু করবো, মানে এটা থেকে শুরু করবো, তাহলে কি হবে? এটা তখন নিচে নেমে যাবে, মানে এখান থেকে শুরু হবে। ঠিক আছে, কম বেশি বেড়ে যাবে, তারপর কম, এরকম হবে। এটা এই গ্রাফে যদি আমরা দেখি, এই অংশটা বোঝাচ্ছে 1 নম্বর কনফরমেশনের জন্য, এনার্জির এই অংশটা 2 নম্বর কনফরমেশনের জন্য, এটা 3 নম্বরের জন্য, এটা 4 নম্বরের জন্য, এরপর 5 আসবে, যেটা 6 আসবে যেটা। ঠিক আছে, এখান থেকে আমরা এই কনফরমেশন গুলো আঁকতে দেয়। এই এনার্জি ডায়াগ্রাম আছে বা কনফরমেশন আছে, এগুলো আঁকতে দেয়। হ্যাঁ, আমাদের সিটুয়েশন কেন দেখালো? আমাদের সিলেবাসে ইথেনই আছে। হ্যাঁ, ইথেন অনুযায়ী পড়বে। এবার ইথেনের জায়গায় B12 পড়লেও সমস্যা নেই, কিন্তু ইথেন আমাদের সিলেবাসে আছে, সেজন্য আমি ইথেনটা দিয়ে দেখালাম। চলো